কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার, সুপ্রভাত। সুনীল গাঙ্গুলির লেখা কয়েকটি পংক্তি আজ কণ্ঠে ধারণ করে শুরু করলাম আমাদের আড্ডা জাংশন। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি যেরকম বলে থাকি যে আড্ডা মানে আমরা কিন্তু নির্দিষ্ট বিষয়ের মধ্যে আবদ্ধ থাকি না, কিন্তু আজ আমরা এমন একজন শিল্পীকে বলবো আমাদের মধ্যে পেয়ে গেছি। সে সব কিছুই করে, কিন্তু কবিতাটা একটু বেশি করে, আর এই বেশি করার জন্যই তার সাথে কিন্তু আমার প্রাণের টানটাও একটু বেশি। একদম প্রথমে চলুন আলাপ করে নিই আজকের ছোট্ট শিল্পী বন্ধুর সাথে। তোমার নাম কি? প্রিয়মি সাহা। প্রিয়মি সাহা। প্রিয়মি কোথা থেকে এসেছো? আসাম। প্রিয়মি কিন্তু এসেছে আসাম থেকে আপনাদের সাথে আজকে আড্ডা জাংশনে যোগ দিতে। প্রিয়মির যেটা ভীষণ ভালো একটা গুণ, আমি কি করে জানলাম সেটা একটু পরে জানাচ্ছি, কিন্তু তার আগে বলবো প্রিয়মি কিন্তু একদম ছোট্ট, সবে 5+ ক্রস করেছে, 5 বছর বয়স, কিন্তু প্রিয়মি এত সুন্দর করে কবিতার প্রত্যেকটি শব্দ উচ্চারণ করে যা কিন্তু আমাদের প্রত্যেককে আমি জানি আজকে ছুঁয়ে যাবে। প্রিয়মি, তুমি শুরুতে কি বলবে আজকে? আজকে শুরুতে হচ্ছে হিংসুটির গান বলবো। আচ্ছা, হিংসুটিদের গান, আমার মনে হয় সুকুমার রায়ের লেখা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সুকুমার রায়ের লেখা হিংসুটিদের গান বলবে। আমার মনে হয় আপনারা সবাই জানেন, তাও আরও একবার বলে দিই, সুকুমার রায় এমন একজন লেখক যাকে কিন্তু বাচ্চারা একটু বেশি ভালোবাসে, আর আমরা তাকে বলে থাকি তিনি ননসেন্স ছড়ার প্রবর্তক। তার সাথে সাথেই তিনি কিন্তু এই ননসেন্সের আড়ালেই অনেক কঠিন কথা অনেক সহজভাবে বলেছেন। তিনি একদিকে যেমন আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু এই সমস্ত বইগুলো লিখেছেন, সাথে সাথে আর একটা কথাও যেটা বলার সেটা হচ্ছে আমরা কিন্তু 2023-এ আবোল তাবোলের 100 বছর উদযাপন করেছি। তাই জন্যে বোধহয় আজকের এই শুরুর কবিতাটাও অনেকটা প্রাসঙ্গিক। আমরা তাকে শ্রদ্ধা জানিয়েই প্রিয়মি আজ প্রথম কবিতা তার শুরু করছে, হিংসুটেদের গান। প্রিয়মি, শুরু করো তোমার কবিতা। ঠিক আছে। হিংসুটির গান, সুকুমারের লেখা। আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী, তোমরা খাবে নিমের পাচন, আমরা খাবো মিশ্রি। আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম, তোমরা তা তো পাচ্ছ না কেউ, পেলেও পাবে কম কম। আমরা শোবো খাট পালঙ্কে, মায়ের কাছে ঘেঁষতে, তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে। আমরা যাব জামতারাতে, চড়বো কেমন ট্রেনে, চেঁচাও যদি সঙ্গে নে যাও, বলবো কলা এই নে। আমরা ফিরি বুক ফুলিয়ে, রঙিন জুতোয় মচমচ, তোমরা হাদার নোংরা ছিছি, হ্যাংলা নাকের ফচফচ। আমরা পরি রেশমি চড়ি, আমরা পরি গয়না, তোমরা সেসব পাও না বললে তাও তোমাদের সয় না। আমরা হব লাট মেজাজি, তোমরা হবে কিপ্টে, চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে। আমরা ভীষণ মিষ্টি একটা কবিতা শুনলাম, সুকুমার রায়ের হিংসুটেদের গান। আমরা এরপরে যখন আরো কবিতা শিখবো না, তখন আমরা দেখব যে সুকুমার রায় কিন্তু হিংসুটেদের নিয়ে আরো অনেক কবিতা লিখেছেন, এবং এই হিংসুটেদের নিয়ে লেখা কবিতাগুলো শুধুমাত্র কিন্তু হিংসুটেদের নিয়েই নয়, আমি যেরকম একদম শুরুতে বলেছিলাম, উনি কিন্তু এই মজা হাসির ছদ্মবেশে অনেক কঠিন কথাও কিন্তু আমাদের বলেছেন। এরপরে তুমি আমাদের কি শোনাবে বলো? এরপরে ডিনারে শোনাবো। আচ্ছা, ডিনারে মানে নবনীতা দেবসেনের লেখা, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
এই আর একজন মানুষের কথা না বললেই নয়, নবনীতা দেবসেন। আপনারা অনেকেই জানেন উনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা এই জানুয়ারি মাসটা পেরিয়ে এলাম, আমরা কিন্তু অনেক প্রথিতযশা শ্রদ্ধেয় গুণী মানুষদেরকে শ্রদ্ধা জানাতে পেরেছি জানুয়ারি মাসে। ঠিক সেরকমভাবেই নবনীতা দেবসেনেরও কিন্তু জন্মদিন ছিল এই জানুয়ারি মাসেই। আমরা 13ই জানুয়ারি তার জন্মদিনটাও পালন করেছি। আর আরেকটা কথাও বলে রাখি আপনাদের জন্য, এই নবনীতা নামটা কিন্তু তাকে দিয়েছিলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। উনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের তাঁর এই দেওয়া নামটা ছিল নবনীতা। আচ্ছা, তুমি কি শোনাবে ডিনারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা শোনাও তাহলে। নবনীতা দেবসেনের লেখা কবিতা ডিনারে। নাম কি তোমার রাজারে, যাচ্ছ কোথায় বাজারে, কিনবে কি কি বিন আলু, রাঁধবেটা কি ভিন্ডালু। তোমরা বুঝি নিরামিষ? ঠিক সেটা নয়। কি জানিস দেশটা বড্ড পোর কিনা, মাংস নেই গো শুয়োর পিনা। মাছ আছে তো সরল পুটি, কালই খেলাম আস্ত দুটি। আজকে মেনু নিম বেগুন, মাছটা কিনা চৌথাগুন। আসবি নাকি ডিনারে, গিন্নির মার রেনারে। ভিন্ডালুতে এক্সপার্ট, আসবো বই কি নেক্সট বার। আজকে খাবো বাড়িতে, ভাত ফুটছে হাঁড়িতে। নমস্কার। বাহ। আচ্ছা, তুমি কি নিম বেগুন খাও? হ্যাঁ। খাও, ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, আমাদের প্রিয়মের কিন্তু এটাও একটা ভালো অভ্যেস তাহলে বলতে হবে। সাধারণত ছোট ছোট বাচ্চারা কিন্তু একদম তেতো খেতে চায় না, কিন্তু প্রিয়মি কিন্তু ভালোবাসে, কারণ প্রিয়মি জানে যে তেতো খেলে শরীরটা বোধহয় একটু ভালো হয়, তাই তো? খুব ভালো কথা। আমরা আছি আমাদের ছোট্ট বন্ধু প্রিয়মির সাথে, আর প্রিয়মি এসছে সুদূর আসাম থেকে শুধুমাত্র আপনাদের জন্য এই আড্ডা জাংশনে যোগ দেওয়ার জন্য। আমরা এরপর কি শুনবো প্রিয়মির কাছ থেকে, বলো? এরপরে হচ্ছে হিপোপটেমাস। হিপোপটেমাস, আচ্ছা চলো বলো। কবি সনদ বসুর লেখা কবিতা হিপোপটেমাস। হিপোপটেমাস হিপোপটেমাস, কড়া জাগিস কদিন ঘুমাস, সকাল বিকাল কি খাস কি পাস, হাই তুলে কার কাছে কি চাস, বিশাল শরীর থপার থমাস। হিপোপটেমাস হিপোপটেমাস, জলায় কাদায় ঝুপুং ঝপাং, খসর খসর নাকটি কাপাং, মৌকা পেলেই দাঁড়টি দেখাস, যখন তখন ডিগবাজি খাস, পারলে একটু ওজন কমাস। হিপোপটেমাস হিপোপটেমাস। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি দেখেছো হিপোপটেমাস? হ্যাঁ। দেখেছো? তুমি কি ওই জুতে গিয়ে দেখেছিলে? হ্যাঁ, জুতে গিয়ে। ছোট্ট বন্ধুদের বলে রাখি, যারা এখনো আসাম বেড়াতে যাননি, তারা যদি আসাম বেড়াতে যাও তোমরা, তাহলে সেখানে কিন্তু একটা বিশাল বড় জু আছে, এবং সেখানে কিন্তু প্রচুর অ্যানিমালস আছে, এবং সাথে একটা হিপোপটেমাসও আছে। যেরকম প্রিয়মি আমাদের দেখেছে কিন্তু হিপোপটেমাস, তাই তো? হ্যাঁ। হিপোপটেমাস দেখেওছে, এবং সেই জন্যই কিন্তু এই সুন্দর কবিতাটা এত সুন্দর করে বলতে পারলো। আমি আমাদের যারা দেখছেন তাদের প্রত্যেককে বলবো, আপনারাও যদি চান আপনাদের প্রতিভাকে চ্যানেল ভিশনের পর্দায় তুলে ধরতে, তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে আসুন, কল করুন এবং নিজের প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতির মধ্যে, এবং বিরতির পর ফিরে আসব আমাদের ছোট্ট বন্ধু প্রিয়মিকে সাথে নিয়ে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের উপর।
কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। ফিরে এলাম বিরতির পর। যেমন বলেছিলাম ছোট্ট একটা বিরতি, তারপরেই আপনারা আবারও দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আর আড্ডা জাংশনে আমাদের সাথে আজকে রয়েছে সুদূর আসাম থেকে আসা ছোট্ট বন্ধু প্রিয়মী, আর আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু সোনালী দাস। আচ্ছা প্রিয়মী, এখন তুমি আমাদের কি শোনাবে? লক্ষ্মী। আচ্ছা, আমরা আবারও একটা সুকুমার রায়ের কবিতা শুনে নেব, তাই তো? ঠিক আছে, শোনাও। কবি সুকুমার রায়ের লেখা কবিতা লক্ষ্মী। হাত পা ভাঙা নোংরা পুতুল, মুখটি ধুলোয় মাখা, গাল দুটি তার খাবলা মতো, চোখ দুটি তার ফাঁকা। কোথায় বাদার চুল বেনুনি, কোথায় বাদার মাথা, একখানে তার চিহ্ন জামা, গায়ে দিয়েছে কাঁথা। পুতুলের মা ব্যস্ত কেবল তার সেবাতি রত, খাওয়ান শোয়ান আদর করেন, ঘুম ডেকে দেন কত। বলতে গেলাম বিশ্রী পুতুল, অমনি বলেন রেগে, লক্ষ্মী পুতুল জ্বর হয়েছে তাই তো এখন জেগে। দ্বিগুণ জোরে চাপড়ে দিল আয় 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 বলে, নোংরা পুতুল লক্ষ্মী হয়ে পড়ল ঘুমে ঢুলে। নমস্কার। বাহ, আবারও আমরা শুনে নিলাম সুকুমার রায়ের মিষ্টি একটা কবিতা। বাচ্চাদের বোধহয় সুকুমার রায় একটু বেশি প্রিয়। তোমার ভালো লাগে সুকুমার রায়ের কবিতা বলতে? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগে। প্রিয়মের কিন্তু এটা একটা ভালো গুণ যে প্রিয়মে কিন্তু সব কিছু এবং সব কবিতা ভীষণ ভালোবাসে, এবং যে কবিতাটা অন্যের কাছে শুনেও ভালোবাসে সেটাও কিন্তু ও নিজের মধ্যে নিতে চায়, অর্থাৎ চর্চা করতে চায় এবং শিখতে চায়। এরপরে বলো প্রিয়মী, আমরা কি শুনবো? আমার মনে হয় একটা ভবানী প্রসাদ মজুমদারের কিছু কবিতা শুনি। হ্যাঁ। কি শুনবো বলো? সহজ প্রশ্নের সহজ। আচ্ছা, সহজ প্রশ্নে সহজ উত্তর। আমরা কিন্তু ভবানী প্রসাদ মজুমদারের, বাচ্চারা অনেক সময় বলে থাকে বাংলাটা ঠিক আসে না। আমরা কোনো এক সময় প্রিয়মীর কাছে এই কবিতাটাও শুনবো, কিন্তু আজকে আমরা শুনে নেব প্রিয়মীর কাছে সহজ প্রশ্নের সহজ উত্তর। বলো। ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা সহজ প্রশ্নের সহজ উত্তর। হিসেব করে বলতো নেরা, অঙ্কটা খুব সোজা, ঘটে কেমন বুদ্ধি আছে যাবেই এবার বোঝা। এখান থেকে বেলতলা ধর 1.5 মিনিটের পথ, ট্রেন ট্রাম বাস কিচ্ছুটি নেই, ফর্সা চরণরথ। এইবারে তুই মন দিয়ে শোন, প্রশ্ন করে খাসা 10 ঘন্টায় করতে পারিস কবার যাওয়া আসা। মুচকি হেসে বিজ্ঞানের বললে তাড়াতাড়ি, নেড়া কবার বেলতলা যায়, যাবে সে একবারই। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। সত্যি কথাই তো। তুমি কি কোনোদিনও ন্যাড়া হয়েছো? মানে ন্যাড়া জানো জিনিসটা কি? হ্যাঁ। কি বলো, ন্যাড়া জিনিসটা কি? মানে হচ্ছে পুরো চুল কেটে ফেলে। একদমই তাই, পুরো চুল কেটে ফেলাটাকেই বলে ন্যাড়া হওয়া। আমি জানি না, ছোটবেলায় কিন্তু অনেক বাচ্চাই চায় যে বড় বড় চুল রাখুক। তোমার কি ইচ্ছে করে কখনো লম্বা লম্বা চুল রাখতে? হ্যাঁ। এটা বোধহয় সব বাচ্চারই ইচ্ছে থাকে। তাও বাচ্চাদের ইচ্ছে তো আমরা সেভাবে, অনেক বাবা মাই আছে যারা গুরুত্ব দেন না, তো ন্যাড়া হতে কিন্তু আমরা বাধ্য থাকি ছোটবেলায়। তো কিচ্ছু করারও নেই, বলারও নেই। মা বাবারা ছোটবেলায় যেটা বলেন সেটা শুনতেই হয়, কেমন? কারণ আমাদের তো নিজেদের বুদ্ধি হয় না তখনও, অনেকটা বড় না হওয়া পর্যন্ত। ওই জন্যে, আর বাবা মা হচ্ছেন এমন একজন পৃথিবীতে যারা কিন্তু সব সময় বাচ্চাদের ভালো চান, কেমন?
তাই জন্য আমরা যদি তাদের কথা শুনে চলি, প্রত্যেক বাচ্চাই কিন্তু জীবনে অনেকটা বড়, অনেকটা উন্নতি করতে পারবো। আমি আজকে আমাদের ছোট্ট এক বন্ধুকে সাথে নিয়ে বসেছি, কিন্তু তার পরবর্তী কবিতায় যাওয়ার আগে বলবো, যারা আমাদের শুনছেন তাঁরাও যদি আপনাদের প্রতিভাকে নাচ, গান, কবিতা বা ড্রয়িং বা পেন্টিং, আপনারা যাই করুন, তাই যদি চ্যানেল ভিশনের পর্দায় তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সাথে। আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমরা নিয়েছি। কাজেই আর দেরি নয়, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায়। আমাদের সাথে আজকে রয়েছে ছোট্ট প্রিয়মি, আর প্রিয়মি এসছে সুদূর আসাম থেকে আপনাদের সাথে আড্ডা জাংশনে যোগ দিতে। আচ্ছা প্রিয়মি, এখন আমরা কি শুনবো বলো? কবি প্রমোদ বসুর লেখা কবিতা আমার কথা। আমায় আপনি চেনেন? আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। মায়ের সাথে ফের রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব কাজে বাদ সাজলে বেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শিখার ছাপে হাঁপায় ছুটি, কোনখানে বিশ্রাম। বিশাল প্রতিযোগিতা, তার হচ্ছে পরিণাম। আমার মতন অনেক আরো অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। আমরা প্রমোদ বসুর লেখা কবিতা শুনলাম। আপাতভাবে মনে হতেই পারে যে এটি ছোটদের লেখা কবিতা, ছোটদের জন্য লেখা কবিতা, কিন্তু আপনারা যদি একটু মন দিয়ে শোনেন, এটাতে কিন্তু ছোটদের ভীষণ একটা কষ্টের কথা প্রমোদদা তুলে ধরেছেন, এবং সেই কষ্টটা আমি জানি না। প্রিয়মি, তুমি কবিতার সাথে আর কি কি শেখো? আর্ট আর নাচ। আর্ট আর নাচ শেখে, তোমার কি সেটা শিখতে ভালো লাগে? হ্যাঁ। বাহ, প্রিয়মের কিন্তু ভালো লাগে। আর লেখাপড়াটা? লেখাপড়াটা অত ভালো লাগে না। ও বাবা, লেখাপড়াটা অত ভালো লাগে, তুমি একটু সোজা হয়ে বসো। লেখাপড়াটা অত ভালো লাগে না বলেছে, এটা কিন্তু একটা মারাত্মক কথা বলেছে। আমি জানি না এপিসোড যখন টেলিকাস্ট হবে ওর বাবা মা কি বলবেন, কিন্তু প্রিয়মির কিন্তু ভীষণ ভালো লাগে কবিতা শিখতে, আর্ট শিখতে, ডান্স শিখতে, তাই তো? এখনো সিঙ্গিংটা, মিউজিকটায় এখনো প্রিয়মি যায়নি, তাই তো? মিউজিক আমি হচ্ছে একটা পারি। ও, মিউজিকও একটা পারে। যাই হোক, বুঝতেই পারছেন একদম ছোট্ট একটা বাচ্চা বন্ধুকে আমরা সাথে নিয়ে বসেছি, ও কিন্তু বলেছে মিউজিক একটা পারে। তো এরকমই ছোট ছোট যারা বাচ্চা রয়েছেন তাদের বাবা মারা তো সবসময় চান যে তারা সবটাই শিখুক, মানে সব কিছুই তাদের ভালো লাগুক, সবটাই শিখুক। হয়তো সর্বক্ষেত্রেই সেটা সম্ভব হয় না, কিন্তু আমরা বাবা মারা চেষ্টা কিন্তু করতেই থাকি যে তাদের সন্তানেরা যেন সব কিছুতেই প্রথম হতে হয়। এবং সেই জন্যেই প্রিয়মি এক্ষুনি একটি কবিতা যেটা বলল, প্রমোদদা কিন্তু আরেকটা কবিতা লিখেছিলেন ফার্স্ট হতে হয়, তো সেটাও কিন্তু এরপরে যদি আমি প্রিয়মিকে শেখাই কখনো, বা যদি প্রিয়মি শোনে কখনো, বা আপনারা যারা ছোটদের কবিতা চর্চা করেন নিয়মিত, তাদের কাছে কিন্তু এই ফার্স্ট হতে হয়টাও একটা ভীষণ একটা কষ্টের কবিতা। প্রমোদদা লিখেছেন ঠিকই যে বাচ্চাদের জন্য, কিন্তু
কোথাও গিয়ে বোধহয় এটা বাচ্চাদের বাবা মাদের আরও অনেক করে ভাবনার মধ্যে ডুবিয়ে দেয় যে তাঁর সন্তানেরা গান শিখবে, নাচ শিখবে, লেখাপড়ায় ফার্স্ট হবে, প্রত্যেকটাই কিন্তু তাঁরা চান। আচ্ছা, আমরা এরপরে কি কবিতা শুনবো বলো? এরপরে শরৎ। শরতের আগে, শরৎ তো আমরা কাটিয়ে উঠেছি এবং যখন আমরা এখন রয়েছি স্টুডিওতে, বাইরে কিন্তু মারাত্মক একটা ঠান্ডা পড়েছে। আমরা চাই শরৎ না বলে তুমি একটু আগে অপরাজিতা একটা কবিতার নাম বলেছিলে, যেটি কবি চন্দননাথের লেখা। আমি প্রিয়মীকে এই কবিতাটাই বলছি, কারণ রয়েছে অবশ্যই একটা, আমি শুরুতে যেটা বলেছিলাম, আজকের এই পর্বটা আমার হৃদয়ের অনেকটা কাছে, কারণ প্রিয়মী কবিতাটা শেখে আমার কাছে। আর খুব স্বভাবতই প্রিয়মী তো একদম ছোট্ট একটি বাচ্চা, ও আসাম থেকে অনলাইনে এই ক্লাসটা করে এবং আমি চেষ্টা করি করতে যথাসম্ভব আমার দেওয়ার, কিন্তু আজকে আমি বুঝতেই পারছি যে প্রিয়মী একটু কিন্তু নার্ভাস হয়েছে এবং একটু কিন্তু ভুলেই যাচ্ছে। তো আমরা চাইবো এর পরে যখন প্রিয়মী আবার আমরা কোনো ক্যামেরার সামনে প্রিয়মীকে নিয়ে বসবো, এই খামতিগুলোও যেন পূরণ হয়ে যায়। এবং কবি চন্দননাথ যে কবিতাটি লিখেছেন অপরাজিতা, সেটা বলতে গিয়ে বলবো যে আমাদের প্রাণের ঠাকুর তো একজন রয়েছেন আমাদের মাথার ওপর, যিনি বসে রয়েছেন রবি ঠাকুর, তাকে শ্রদ্ধা জানিয়েই কিন্তু এই কবিতাটা আমরা আজকে প্রিয়মীর শেষ নিবেদন কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা শুনে নেব। বলো। অপরাজিতা কবি চন্দননাথের লেখা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপার স্বপ্না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগরটা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটি এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা নয়, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো ধরো ধরো, পড়ল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কি তোমার পছন্দের কবিতা? হ্যাঁ। আচ্ছা, ভীষণই আমারও একটি পছন্দের কবিতা। আর এই কবিতার মধ্যে দিয়েই কবি চন্দননাথ তার শ্রদ্ধা জানিয়েছেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে। আমরাও তাকে শ্রদ্ধা জানাই এবং চাই আমাদের প্রত্যেক দিনের যাপনের মধ্যে তিনি থাকুক। তাহলেই বোধহয় আমাদের এই কবিতার চর্চা, সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চাটা যেন সার্থক হয়ে উঠবে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আজকে যেটা বলবো, প্রিয়মী আমাদের সাথে ছিল এতক্ষণ। আমরা এই যে প্রিয়মী আমাদের তুমি সাথে ছিলে, এই সময়টা তো চলে যাবে, কিন্তু এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য প্রিয়মীর জন্য আজকে আমরা একটি সার্টিফিকেটের ব্যবস্থা করেছি চ্যানেল ভিশনের আড্ডা জাংশনের পক্ষ থেকে। এটা প্রিয়মীর জন্য। এটা একটা গিফট কুপন, এটাও প্রিয়মীর জন্য। আমি একটি মেডেল দিচ্ছি, এই মেডেলটা প্রিয়মীর জন্য। প্রিয়মী এটা বাড়িতে সাজিয়ে রাখবে, ধরো। আচ্ছা, আর একটি স্মারক রয়েছে, এটাও প্রিয়মীর জন্য। ভালো লাগছে তোমার? আজকের মতো আমাদের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো দিনে।
প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেক ধন্যবাদ।